আসসালামু আলাইকুম। আজকে আমরা জিকে এর আরেকটা ভিডিও দেখব এখানে। এটা হচ্ছে আপনার উপমহাদেশের যে আমাদের এখানে মুসলিম শাসন ব্যবস্থা। তো এইটার আমরা এখানে অ্যাকচুয়ালি পানিপথ থেকে আজ শুরু করব ইনশাআল্লাহ। পানিপথের যুদ্ধ। আমরা জানি পানিপথে ৩ টা যুদ্ধ হয় এখানে। কয়টা? ৩ টা যুদ্ধ হয়। তো এই বিষয়গুলো একটু যেগুলো আন্ডারলাইন করে দেব এগুলো একটু ভালো করে পড়তে হবে এখানে। আমি আপনাদের বারবারই বলি। কারণ জিকে আসলে নিজের পড়ার বিষয়। আমি আপনাকে বোঝানোর মতো কিছু নেই এখানে। জাস্ট আপনাকে বলবো আপনি জাস্ট ওই অনুপাতে কাজগুলো করবেন এখানে। ওকে? বুঝছেন ব্যাপারটা? মানে পড়াটা আপনাকে করতে হবে আরকি। দেখুন এই পানিপথটা আসলে কোথায় বলুন তো? এটা আপনার হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। এটা পরীক্ষা আসে যে পানিপথ কোথায়? পানিপথ কোথায় এখানে? এটা পানিপথ হচ্ছে আপনার যমুনা নদীর তীরে অবস্থিত। বুঝছেন? কোথায়? যমুনা নদীর তীরে অবস্থিত। এর পরীক্ষা মাঝে, মাঝে আসে। পানিপথটা কোথায় অ্যাকচুয়ালি? যমুনা নদীর তীরে এখানে। ওকে? এই পানিপথ দিল্লি থেকে ৯০ কিলোমিটার দূরে। কোথা থেকে? দিল্লি থেকে ৯০ কিলোমিটার দূরে। ক্লিয়ার? দিল্লি থেকে ৯০ কিলোমিটার দূরে বুঝছেন? যমুনা নদীর তীরে এখানে এটা আপনার পানিপথ এখানে অবস্থিত। আই থিংক আমরা এই বিষয়গুলো একটু ভালো করে পড়বো এখানে এবং সবার জন্য একটু দোয়া করব সবাই যেন ভালোভাবে সবকিছু করতে পারে। তাহলে দিল্লি থেকে ৯০ কিলোমিটার দূরে হচ্ছে আপনার পানিপথ এবং এই পানিপথে ৩ টা যুদ্ধ হয় এখানে। কয়টা যুদ্ধ হয়? ৩ টা। প্রথম যুদ্ধ হয় হচ্ছে আপনার ১৫২৬-এ, দ্বিতীয় হচ্ছে ১৫৫৬-তে এবং তৃতীয় হচ্ছে ১৭৬১-তে। ওকে? এই প্রথম যুদ্ধ হয় হচ্ছে আপনার ইব্রাহিম লোদি আছে না? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে প্রথম যুদ্ধটা হয় এখানে। তো আপনাদের তো মনে হয় ইব্রাহিম লোদির নামটা মনে আছে এখানে কারণ আমরা ইব্রাহিম লোদি নিয়ে এই কিছুদিন মানে কিছু সময় আগে আমরা এখানে কি আলোচনা করছি কিন্তু মানে এই ভিডিওর আগেই কিন্তু ইব্রাহিম লোদি ছিল কে বলুন তো আমাদের দিল্লির সালতানাতের সর্বশেষ সুলতান ছিল এখানে ইব্রাহিম লোদি। ওকে? এবং প্রথম যে সুলতান ছিল এখানে তার নাম ছিল এখানে কি বলুন তো এখানে আপনার সুলতান কুতুবুদ্দিন আইবেক, যিনি হচ্ছে মোহাম্মদ ঘুরি কি ছিল কৃতদাস ছিল এখানে, তাই না? তাকে তিনি দান কুতুবুদ্দিন লাক্স বক্স বলা হতো এখানে, তাই না? এই বিষয়গুলো আমরা কিন্তু জানি এখানে। তারপরে সুলতান রাজিয়া ছিল কি বলুন এখানে আপনার এই যে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের মেয়ে ছিল এখানে। এগুলো আমরা কিন্তু অলরেডি মোটামুটি এগুলো পড়ছি এখানে। আচ্ছা। তো তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে আপনার এখানে হয় কার সাথে বলতে এখানে আপনার ওই যে ইব্রাহিম লোদি আছে না এখানে যে আর হচ্ছে বাবরের, হ্যাঁ? কার এখানে? বাবরের সাথে। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয় এবং এই যুদ্ধে আপনার এখানে বাবর ইব্রাহিম লোদিকে মানে পরাজিত করে। বুঝছেন? মানে তার মানে দিল্লি সালতানাতের পতন ঘটে এখানে আপনার হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। যেটা হচ্ছে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়। কার? বাবর, এটা ইম্পর্টেন্ট। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? ১৫২৬ সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। বুঝছেন? দ্বিতীয় যুদ্ধ হয় হচ্ছে আপনার আকবর। আকবর এবং হচ্ছে হিমুর মধ্যে এখানে। ওকে? আকবর এবং হিমুর মধ্যে। আকবর কিন্তু বাংলার যে আপনার এখানে শাল আছে না এখানে? বর্ষপঞ্জিতে কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখছে এখানে। তো তারপরে তৃতীয় যুদ্ধ হচ্ছে আপনার এখানে হয় এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আহমদ শাহ আবদালী এবং মারাঠার দিক মানে মারাঠার সাথে, হ্যাঁ? মারাঠার সাথে হচ্ছে আপনার এখানে কি আহমদ শাহ আবদালীর যুদ্ধ হয় এখানে। আহমদ শাহ আবদালীর সাথে কি কার হয় এখানে? মারাঠা। মারাঠা যুদ্ধ দেখেন এবং মারাঠা শাসকদের উপাধি ছিল হচ্ছে পেশোয়া। পেশোয়া কাদের উপাধি ছিল এখানে? মারাঠাদের। ওকে? পেশোয়া। পড়বেন একটু ভালো করে। পেশোয়া ছিল হচ্ছে মারাঠাদের উপাধি ছিল এখানে অ্যাকচুয়ালি। তো আমি একটু আরেকটা জিনিস আপনাদের দেখাই এখানে সেটা হচ্ছে আপনার এখানে আমরা বেসিক ভিউ থেকে কিছু দেখব কারণ দুটো বই থেকে একটু কম্বাইন করে আমরা দেখলে আমাদের জন্য এইটার আমার মনে হচ্ছে জজের থেকে বেসিক ভিউয়ের এই টপিকসটা বেশি ইম্পর্টেন্ট বা এখানে ভালো করে দিয়েছে এখানে। ওকে? তো আমি এখানে পিডিএফটা নিয়ে নিয়েছি অলরেডি। আচ্ছা। আচ্ছা। তো যাই হোক আমি এটা যখন লাগবে তখন আমি দেখাবো ইনশাল্লাহ। তো আমরা মুঘল সাম্রাজ্যের কথা বলি। মুঘল সাম্রাজ্য হচ্ছে আপনার ভারতবর্ষে ১৫২৬ থেকে ১৮৫৭ পর্যন্ত ছিল এখানে। এই সময়টা হচ্ছে মুঘলদের ছিল এখানে এবং মুঘলদের প্রথম ছিল হচ্ছে বাবর, যিনি ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করে পানিপথের প্রথম যুদ্ধ করছে ১৫২৬ সালে। ওকে? এবং দ্বিতীয় হচ্ছে আমাদের হুমায়ুন। এরপর হচ্ছে আকবর, হ্যাঁ? আকবর হচ্ছে আমাদের তৃতীয়। আকবর তৃতীয় হচ্ছে আমাদের আচ্ছা এটা বারবার কেন যে এরকম হচ্ছে জানি না। হুমায়ুন, তারপর এখানে কি আকবর, তারপর এখানে জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, তারপর এখানে কি বলতে এখানে আমাদের সর্বশেষ হচ্ছে আমাদের বাহাদুর শাহ, যিনি হচ্ছে তৃতীয় পানিপথের তৃতীয় যুদ্ধ করেন এখানে। ওকে? তাহলে প্রথম যুদ্ধ করেন হচ্ছে আপনার এখানে বাবর। ক্লিয়ার? বাবর প্রথম ইব্রাহিম লোদির সাথে কার সাথে এখানে? ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি। ওকে?
দ্বিতীয় যুদ্ধ করা হচ্ছে আপনার এখানে আকবর। আকবর হচ্ছে আমাদের হিমুর সাথে করেন। আকবর হিমুর সাথে করেন, আফগান নেতা হিমুর সাথে করেন। ওকে, আমরা পর্যায়ক্রমিক সবগুলো শিখবো ইনশাল্লাহ। তো বাবরের অ্যাকচুয়ালি নাম হচ্ছে আমাদের জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এখানে। ওকে, আমরা বাবর বলেই চিনবো তাকে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তার নাম। তিনি কিন্তু অনেক বেশি কি ছিলেন, মানে সাহসিকতার লোক ছিলেন এখানে, মানে তার অনেক সাহস ছিল এখানে, তার অনেক সাহস ছিল। এবং বাবর এই তার সাহসিকতার নাম অনুসারে কিন্তু তার নামটা হচ্ছে বাবর করা এখানে। বাবর, বাবর হচ্ছে অর্থ হচ্ছে আমাদের বাঘ এখানে, ক্লিয়ার? বাবর অর্থ বাঘ, বা এখানে তুর্কি শব্দ অনুযায়ী এখানে সিংহ হয়। তো ফার্সি শব্দ হচ্ছে আপনার এখানে কি হয়, বাঘ। ওকে, তো আমি কি বললাম, ফার্সি শব্দ হচ্ছে বাঘ হয়, এবং তুর্কি শব্দ কি হয় না আপনার সিংহ হয় এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো আদুনা উজবেকিস্তান অন্তর্গত ফারগানার বাবরের জন্ম, তার মানে বাবরের জন্ম কোথায় এখানে, উজবেকিস্তানে। ওখানে এখন বর্তমান যে উজবেকিস্তান আছে এখানে, আপনারা যারা জানেন যে উজবেকিস্তান হচ্ছে আমাদের মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে কারাখস্তান হচ্ছে আমাদের কি সবচেয়ে বড় আর কি, ক্লিয়ার ব্যাপারটা? তো ওই আশপাশে কিন্তু উজবেকিস্তান আছে, আপনার যে মঙ্গোলিয়ার আশপাশে দেখবেন এখানে, ক্লিয়ার? চীন মঙ্গোলিয়া এগুলোর মানে যে চীনের পার্শ্ববর্তী কিন্তু এটা আছে আর কি, বুঝছেন? ফারগানায় হচ্ছে বাবরের জন্ম, কোথায়? ফারগানায়। এটা একটু পড়তে হবে এখানে, বাবরের জন্ম কোথায়? ফারগানায় জন্ম এখানে। আচ্ছা, এটা কোথায় চলে গেল? আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে দেখুন যে তুজিকে বাবরি, তার একটা আত্মজীবনী আছে তুজিকে বাবরি, মানে বাবর নামা এখানে। ওকে, তো এটা আমাদের পড়তে হবে এখানে যে বাবরের হচ্ছে আত্মজীবনী হচ্ছে আমাদেরকে তুজিকে বাবরি। তুজিকে বাবরি, এটা হচ্ছে বাবরের আত্মজীবনী। যাই হোক, এটা আমাদের পড়লেই হবে, এতটুকু পড়লেই হবে বাবর থেকে। বাবর অর্থ হচ্ছে বাঘ, এটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। তারপর এখানে তুর্কি শব্দ হচ্ছে আমাদের এখানে সিংহ, তুর্কি অনুযায়ী, এবং কি ফার্সি অনুযায়ী এখানে বাঘ। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে আমরা এখানে বাবরের যে আমরা একটু জাস্ট নির্মাণাধীনগুলো একটু দেখি এখানে। দেখুন, বাবর, বাবরি মসজিদ এখানে নাম শুনছেন না এখানে? এই যে ভারতের বাবরি মসজিদ, এটা কিন্তু হিন্দুরা মানে সম্প্রতি এটা ভেঙে দিয়েছে। যাই হোক, এটা মানে সব হিন্দুর কথা বলছে না, যারা উগ্রবাদী হিন্দু আছে এখানে তারা আসলে এই কাজ করে। কারণ সব মুসলমানের যে ভালো এমন বলবো না, কারণ অনেক মুসলমান আছে যারা হিন্দুদের মানে খুব বেশি অন্যায় করে, আবার অনেক হিন্দু আছে যারা মুসলমানদের উপর কি অনেক মানে নির্যাতন করে এখানে। যাই হোক, সব ধর্মের দিক থেকে কিন্তু আমাদের এরকম ভালো মন্দ মানুষজন আছে আর কি। হ্যাঁ, যাই হোক, আমরা এখানে এখানে হচ্ছে উগ্রবাদী বলছে, তার মানে যারা আসলে মানে একটু মানে ভালো টাইপের না আর কি, ঠিক আছে? তাহলে বাবরি মসজিদ হচ্ছে বাবর, তার নাম অনুসারে বাবর বাবরি মসজিদ। এর নির্মাণ কাণ্ড হচ্ছে আমাদের দেখুন 26-এ হচ্ছে কি আপনার পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526-এ, এবং 28-এ সে জন্ম মানে এটা নির্মাণ করে শুরু করে, এবং 29-এ শেষ হয়, 1 বছর। এবং অবস্থান হচ্ছে আমাদের অযোধ্যা উত্তরপ্রদেশ ভারতে আছে এখানে। ওকে, তাহলে বাবরি মসজিদ কোথায়? এখানে অযোধ্যা উত্তরপ্রদেশ ভারতে আছে, ক্লিয়ার? এবং ধ্বংস হয় কত সালে? দেখুন 1992 সালে, উগ্রবাদী হিন্দুদের কারণে এখানে। তারপরে আমরা হুমায়ুন নিয়ে কথা বলবো। হুমায়ুন, হুমায়ুন অ্যাকচুয়ালি আমাদের এখানে মুঘল সাম্রাজ্যের খুব বেশি গুরুত্বপূর্ণ পার্সন না। তিনি অল্প সময়ে আসছিল, এবং তিনি মানে পা মানে আসছিল আর কি, তার হচ্ছে খোরা ছিল আর কি। বাবরের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে আরোহণ করেন হচ্ছে আমাদের হুমায়ুন, বুঝছেন? তাহলে বাবরের পর কি আসলে এখানে হুমায়ুন। এবং 56 থেকে 1556 সালে দিল্লির অদূরে নির্মিত দিন পানা দুর্গের পাঠাগারের সিঁড়ি থেকে তিনি কিন্তু পড়ে যায় এখানে, পড়ে গিয়ে তার মৃত্যু হয় এখানে, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের পাঠাগারে পানা দুর্গের পাঠাগার থেকে, পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয় এখানে। কোন দুর্গের? পানা দুর্গের পাঠাগার সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এখানে। হ্যাঁ, মনে রাখবেন একটু এখানে যে বাবরের মৃত্যুর পরে কি হুমায়ুন আসে, এবং হুমায়ুন হচ্ছে পানা দুর্গের পাঠাগারের সিঁড়ি থেকে মৃত্যু মানে পড়ে গিয়ে মরে আর কি। ওকে, তারপর আকবর। আকবর অ্যাকচুয়ালি খুব বেশি ইম্পর্টেন্ট, আমি যেগুলো বললাম আমি একটু জাস্ট এখান থেকে যদি দাগাই দিই আপনাকে, তাহলে আপনি আপনার জন্য একটু সুবিধা হবে। যারা বেসিক বইটা কিনেননি, এটা পিডিএফ চাইলে আপনি এখানে মানে ছবি তুলে নিতে পারেন, বা এখানে আমি চাইলে দিতে পারি, আমার টেলিগ্রাম দিয়ে দেবো। এখানে বাবরের কথা বলা আছে, দেখুন বাবর হচ্ছে আপনার এখানে উজবেকিস্তানে তার জন্ম, এখানে বললাম না উজবেকিস্তানে জন্ম, তার মঙ্গোলিয়ান তার এখানে জাতিতে। বাবর ফার্সি শব্দ এখানে, এর অর্থ বাঘ, একটা তুর্কি শব্দ হচ্ছে সিংহ, ক্লিয়ার বললাম আমরা এখানে। কাবুল দখল করেন হচ্ছে 1504 টাকা, এবং বাবর নাম হচ্ছে বাবরের আত্মজীবনী তুজিকে বাবর। এবং তিনি কিন্তু প্রথম কামান ব্যবহার করেন, কামান। এবং কামান ব্যবহার করে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধে কিন্তু ওই ইব্রাহিম লোদির বিরুদ্ধে কিন্তু কি করছে বন্ধু, জিতছে, বুঝছেন ব্যাপারটা? তিনি এই কামান ব্যবহার করেই এবং তিনি কিন্তু একটা মানে টেকনিক্যালি যুদ্ধ করছে। সেই যুদ্ধটা হচ্ছে এরকম যে আপনার মানে সেনাবাহিনীকে ভাগ করে দিয়েছে, এখানে অনেকগুলো জায়গাতে ভাগ করে দিয়েছে, বুঝছেন?
এবং তার নির্মাণ হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে অযোধ্যা বাবরি মসজিদ এখানে। বাবরি মসজিদে 1528 থেকে 29 এখানে, ওকে? এই সময়ের মধ্যে আমাদের ছিল আর কি। এবং পানিপথের যুদ্ধে তিনি জয়লাভ করেন কার সাথে? ইব্রাহিম লোদির সাথে। এখানে জানি আমরা পানিপথের প্রথম যুদ্ধ নিয়ে কথা বলছে এখানে। দেখুন আপনার এখানে ভারতের হরিয়ানা রাজ্যে এখানে পানিপথ গ্রাম কিন্তু অবস্থিত। হরিয়ানা রাজ্যে, কোথায়? হরিয়ানা রাজ্যের, ওকে? তো এখানে আমাদের লোদি বংশভূত ইব্রাহিম লোদি এবং কি আমাদের এখানে মুঘল নেতা বাবর প্রথম যুদ্ধ হয় এখানে। ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে প্রথম যুদ্ধ হয়, মানে বিষয়গুলো কিন্তু একই বলা আছে এখানে। ফলাফল বাবর জয়ী হয় এখানে, এটা জানি আমরা। এবং বাবরের এই জয়ের হচ্ছে কারণ হচ্ছে আমাদের এখানে বাবর এখানে কামান ব্যবহার করতো, এখানে প্রথম কামান ব্যবহার করছে। এবং তিনি তুলুগুমা এবং কি আরাবা নামক কৌশল ব্যবহার করেন। এবং তুলুগুমা হলো হচ্ছে সেনা দলকে ভাগ করছে এখানে, বুঝছেন? মানে সেনা দলগুলোকে অনেকগুলো উপভাগে ভাগ করছে এখানে, মানে এ করছে তুই এই সাইডে থাক, ও এই সাইডে, মানে এভাবে একে অনেকগুলো ভাগে ভাগ করে। এবং আহ আরাবা হলো হচ্ছে আমাদের কি গরু গাড়ি এখানে, ওকে? আরাবা হচ্ছে আমাদের কি গরু গাড়ি, ক্লিয়ার? তারপর হুমায়ুনের কথা এখানে বললাম। এখানে হুমায়ুন, হুমায়ুন নামা তার রচনা তার বোন এখানে, ওকে? গুল, আচ্ছা, গুলবদন বেগম এখানে, ওকে? গুলবদন, গুলবদন বেগম হচ্ছে তার বোন আর কি, গুলবদন বেগম। ইনি হচ্ছে হুমায়ুন নামা এখানে লেখছেন। তো হুমায়ুন নামা কে লেখলেন এখানে? তার বোন গুলবদন, ক্লিয়ার? আচ্ছা। এবং তিনি মাত্র 22 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেন এখানে, ক্লিয়ার ব্যাপারটা? এবং ক্ষমতা হারান এখানে আপনার শের শাহর কাছে 1540-এ, ওকে? পুনরায় ক্ষমতা আবার আবার হস্তান্তর করেন 1555-তে, ওকে? তাহলে শের শাহর কাছে কিন্তু কি সে ক্ষমতা হারায়। আমরা যখন মুঘল পড়বো, মুঘলের পর শের আমল পড়বো ইনশাল্লাহ, ওকে? স্টেপ স্টেপ পড়বো ইনশাল্লাহ। তাহলে তিনি কিন্তু একবার শের শাহের কাছে ক্ষমতা হারায় এখানে, ওকে? আচ্ছা। এবং আকবরের কথা বললেন এখানে, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ রাজা এখানে ছিলেন, মানে মানে বাদশা ছিলেন এখানে। আকবর তো মুসলমান ছিল। তিনি মাত্র 13 বছর বয়সে ক্ষমতায় বসেন। কত বছর বয়সে? 13 বছর বয়সে ক্ষমতায় বসেন। এবং তার স্ত্রীর নাম ছিল যোধাবাঙ্গ ছিল এখানে। কি ছিল? যোধাবাঙ্গ। এটা লাগবে। তার স্ত্রীর নাম ছিল, মানে সবচেয়ে প্রিয় স্ত্রী এখানে, ওকে? তার প্রিয় স্ত্রীর নাম ছিল যোধাবাঙ্গ। এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধে কিন্তু তিনি অংশগ্রহণ করেন এখানে। এবং এখানে কিন্তু হিমু ছিল এখানে, হিমু। আফগান সেনাপতি হিমু ছিল, হিমুর সাথে যুদ্ধ হয়েছে এখানে। এবং তিনি 12টি সুবায় বিভক্ত করেন এখানে, ওকে? আচ্ছা। এবং মানসবাদী প্রথা চালু করেন এখানে। এবং অর্থনীতিতে যাবতীয় প্রথা চালু করেন এখানে, ওকে? যাবতীয় প্রথাটা হচ্ছে আপনার এখানে এক ধরনের রাজস্ব ব্যবস্থা এখানে, ক্লিয়ার? আচ্ছা। এবং আকবরের অভিভাবক ছিল এখানে কি বৈরাম খা এখানে। বৈরাম খা যেহেতু তিনি অল্প বয়সে ক্ষমতায় বসছেন, 13 বছর বয়সে, তার মানে তিনি কিন্তু ছোট, মানে শিশু আর কি বলা যায়, কারণ বাংলাদেশের বয়স সাপেক্ষে এখানে বলা যায়, তাই না? শিশু অবস্থায় তিনি ক্ষমতায় বসছে। সো এই কথাটা বুঝছেন তো নাকি? বৈরাম খান ছিলেন এখানে মানে হুমায়ুন এবং আকবর দুইজনের সেনাপতি ছিলেন। হুমায়ুন তো আমাদের আকবর আগে ছিল, তাই না? এরপরে আমাদের আকবর আসছে এখানে। আকবর কিন্তু খুব বেশি শক্তিশালী ছিল এখানে। এবং খানে খানান উপাধি এখানে আকবর পায় এখানে, মানে এটা হচ্ছে বৈরাম খান পায় খানে খানান। এবং তাকে মুকুটবিহীন সম্রাট বলে, মানে একজন সম্রাটের কিন্তু নিকটবর্তী একজন ভালো মানুষ ছিল এখানে। তিনি হচ্ছে বৈরাম খান ছিল এখানে, ক্লিয়ার? বিষয়গুলো একটু ভালো করে দেখেন, খুবই ইজি বিষয়। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছে আমাদের আকবর। তিনি 13 বছর বয়সে ক্ষমতা বসেন। তার প্রিয় স্ত্রীর নাম হচ্ছে যোধাবাঙ্গ। তিনি 12টি সুবায় বিভক্ত করেন এখানে। এবং তিনি প্রথম মানসবাদী মনসবদায়ী, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি এটা হবে এখানে মনসবদারি প্রথা চালু করেন। মনসবদারি, ওকে? মনসবদারি, বাংলা স্পেলিং একটু ভুল হয়ে গেছে, এটা মনসবদারি প্রথা চালু করেন এখানে সম্রাট আকবর, ওকে? আকবর কিন্তু মনসবদারি প্রথা চালু করেন এখানে। এবং পানিপথের, আমি এই যুদ্ধটা একটু এখান থেকে পড়ি, যে আমি দূরেই দেখাচ্ছি এখানে। দেখুন এখানে এখানেও বলা আছে 13 বছর বয়সে ক্ষমতায় বসেন। আচ্ছা। এবং রাজত্বকালে কিন্তু সর্বাধিক বিস্তার ঘটে এখানে। এবং বিশাল এবং সাম্রাজ্য সুষ্ঠু, আচ্ছা, 15টা সুবাদে প্রদেশ বিভক্ত হন। তাহলে 15টা বলছে এখানে, কটা? 15টা। আর ওখানে দেখলাম যে 12টা। রাইট কোনটা? অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাদের এখানে বলছে আমাদের কটা, দেখুন তো এখানে, এখানে বলছে আমাদের 12টা, তাই না? 12টা সুবাই বিভক্ত করেন, এখানে বলছে 15টা। এটা আসলে আমাদের কনফিউজিং বিষয় এখানে, এটা আমাদের দেখবো না পরীক্ষাগুলো, এরকম কনফিউজিং আসবে না এখানে। এবং অমুসলমানদের ওপর ধার্য কিন্তু তার একটা কর ছিল, জিজিয়া কর এখানে। এটা জিজিয়া মানে তিনি তীর্থ এবং জিজিয়া কর রহিত করেন। তা তীর্থ এবং জিজিয়া কর, তীর্থ এবং জিজিয়া কর বলতে আমরা বুঝি এখানে অমুসলিমদের উপর যে করটা এখানে করা হয়। তিনি কিন্তু রাজপুত কন্যা যোধাবাঙ্গকে বিয়ে করেন এখানে, ওকে? এবং তিনি কম্বাইন করে একটা ধর্ম করেন, সেটা হচ্ছে দিন এ ইলাহি। এই দিনটা, এই ধর্মটা তিনি কিন্তু সবার জন্য এখানে করেন, যদিও এটা আমাদের বেশি টেকেনি আর কি। এটা মাত্র 18 জন মানে এই ধর্মের ছিল, অনুসারী ছিল এখানে, বুঝছেন ব্যাপারটা? তিনি ছিলেন সমন্বয়বাদী চিন্তার ধারক এবং বাহক। এবং সম্রাট আকবর মনসবদায়ী প্রথা চালু করেন, মানে মনসবদায়ী প্রথাকে চালু করেন সম্রাট আকবর। এটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে। সম্রাটের রাজসভার সদস্য হচ্ছে আবুল ফজল। আবুল ফজল প্রধানমন্ত্রী ছিলেন, কি ছিলেন? প্রধানমন্ত্রী।
ফৈজি, তারপর এখানে টোডর মল এখানে ছিলেন, তিনি ছিলেন অর্থমন্ত্রী ছিলেন। বীরবল হচ্ছে আমাদের সেনাবাহিনী ছিলেন, প্রধান ছিলেন এখানে। মানসিংহ ছিলেন। ওকে, উল্লেখ পাওয়া যায় এখানে। এবং রাজস্ব মন্ত্রী এখানে হচ্ছে টোডর মল। রাজস্ব খাতে সংস্কারের জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন, বুঝছেন? তার মানে এখানে এই যে রাজস্ব মন্ত্রী যিনি টোডর মল ছিলেন এখানে, তিনি কিন্তু এখানে রাজস্ব ক্ষেত্রে আমাদের এখানে সংস্কার করছে এখানে, ক্লিয়ার? এবং টোডর মল এদেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন। তার মানে এই টোডর মল কি করেন এখানে? ফার্সি ভাষা চালু করেন এখানে। আচ্ছা, ফার্সি অনুকরণে এদেশে গজল এবং সুফি কিন্তু সঙ্গীত হয় এখানে, বুঝছেন ব্যাপারটা? গজল এবং সুফি। তাহলে আমাদের গজল এবং সুফি সাহিত্য ফার্সি ভাষা এতে হয়। আকবরের রাজসভায় গায়ক ছিলেন এখানে কি? তানসেন, এটা লাগবে। তো তানসেন ছিল এখানে আকবরের রাজসভার গায়ক ছিল এখানে, এটা আমাদের লাগবে। এবং স্থাপত্য শিল্পেও সম্রাট আকবরের অনেক মানে ছিল আর কি। তিনি কিন্তু ফতেপুর সিক্রি নগরীতে পত্তন এবং কি আগ্রার দুর্গ নির্মাণ করেন এখানে। তার মানে আগ্রার দুর্গ আকবর করেন এখানে, তাই না? এটা আমরা জানি আমরা। তার সম্রাট শাহজাহানের আমলে আগ্রার দুর্গ বর্তমান রূপ লাভ করে এখানে, মানে বর্তমানে এখন যে আগ্রার দুর্গটা আছে সেটা আমাদের এখানে তার যে সন্তান শাহজাহান তার আমলে কিন্তু এটা কিন্তু মেইনলি রূপ আগ্রার সেকেন্দ্রায় তার সমাধি হয় এখানে। তার মানে তাকে কবর দেওয়া হয় এখানে আগ্রার সেকেন্দ্রায় এখানে। ওকে, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমি এখান থেকে যদি দেখা একটু এই বিষয়গুলো, যে আপনার পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ হয় এখানে, এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ কিন্তু আমাদের এখানে কি এই যে প্রধানমন্ত্রী হিমু, আফগানের প্রধানমন্ত্রী হিমু এবং সেনাপতি বৈরাম খাঁর সাথে হয় এখানে, মানে আকবরের সেনাপতি বৈরাম খাঁর সাথে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় এখানে। ওকে, এবং তিনি দিনে ইলাহি ধর্ম প্রচার করেন এখানে। দিনে ইলাহি বলতে আমরা বুঝি কি বন্ধু এখানে? এটা একটা আমাদের এখানে একক ধর্ম এখানে, যেখানে ধর্মমত সবকিছু মানে মেইনলি ফোকাস ছিল না এখানে। ওকে, এটা ফতেপুর সিক্রি। এবং ধর্মমন্ত্রী ছিল আবু ফজল। তারপর এখানে অর্থমন্ত্রী টোডরমল এবং মানসিংহ ছিলেন তার এখানে কি বলুন এখানে সেনাপতি ছিলেন, বুঝছেন ব্যাপারটা? মানসিংহ চাল কি ছিলেন? সেনাপতি ছিলেন। এবং এই যে তার এখানে আবু ফজল আছেন এখানে, আকবরের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি শেখ আবু ফজল ইবনে মোবারক আকবর নামা লেখেন এখানে, মানে আকবরের জীবন নামা। হ্যাঁ, আকবরের আইন এটা লেখেন, আবুল ফজল লেখেন, বুঝছেন ব্যাপারটা? তাহলে আকবরের আইনের পরীক্ষা আসে খুব বেশি। আকবর আইন কে লেখেন এখানে? আবু ফজল লেখেন। কে লেখেন? আবুল ফজল। আবুল ফজল কে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন কার? আকবরের এখানে। ওকে, বীরবল ছিলেন এখানে আকবরের সভাসদ ছিলেন। টোডরমল ছিলেন এখানে অর্থমন্ত্রী ছিলেন এখানে এবং রাজস্ব ব্যবস্থা প্রত্যাবর্তন করেন এখানে, বুঝছেন? মিয়া তানসেন ছিলেন গায়ক ছিলেন, কি সঙ্গীত শিল্পী ছিলেন, বুঝছেন ব্যাপারটা? তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখলাম এখানে। এবং রাজমহলের যুদ্ধ এখানে দেখুন, এই রাজমহলের যুদ্ধ আমাদের এখানে এই আকবরের সময় হয় এখানে। এখানে দাউদ খান কররানির সাথে আকবরের সেনাপতি হোসেন কুলি বেগের হচ্ছে হয় এখানে। ওকে, তাহলে আমাদের এখানে হোসেন কুলি বেগের সাথে হচ্ছে দাউদ খান কররানির এখানে যুদ্ধটা হয় এখানে। এবং মুঘলরা জয়ী হয় এবং কি রাজমহলের নাম দেওয়া হয় এখানে আকবরনগর, এখানে দেওয়া হয় কি দেওয়া হয়? আকবরনগর, ক্লিয়ার? জিজিয়া করটা কি ছিল? জিজিয়া করটা হচ্ছে আমাদের ইসলাম রাষ্ট্রের ইসলামী আইনের বিপরীতে অমুসলমানদের ওপর এখানে ধার্যকৃত এখানে একটা কর। এটা আমাদের রহিত করেন আকবর এবং কি এটা পুনরায় আওরঙ্গজেব এখানে কিন্তু চালু করেন। তারপরে দেখুন এখানে বাংলার বর্ষপঞ্জি, এখানে দেখুন এইটা একটু পড়বেন এখানে, বাংলার বর্ষপঞ্জিটা আপনি একটু পড়বেন এখানে। এটা 3 স্টার দিচ্ছে এখানে। বর্ষপঞ্জি চালু হয় এখানে 1584 সালে এখানে। ওকে, 10 মার্চ 1584 সালে 10 মার্চ সাল গণনা শুরু হয় এখানে। 1556 সালের 5 নভেম্বর থেকে সাল গণনা শুরু হয় ইংরেজিতে, বুঝছেন? 1556 সালে। এবং বাংলা বছর থেকে আরবি বছর কতদিন কম এখানে? 11 দিনের কম এখানে। ওকে, বর্ষপঞ্জির ধারণা দেন এখানে আমির ফাতেউল্লাহ সিরাজি, এটা পড়বেন এখানে। আমির ফাতেউল্লাহ সিরাজি হচ্ছে বর্ষপঞ্জির ধারণা দেন, বুঝছেন ব্যাপারটা? আমির ফতেউল্লাহ সিরাজি হচ্ছে বর্ষপঞ্জির ধারণা দেন এখানে, এটা আমাদের লাগবে। আচ্ছা, বাংলা বছর থেকে ইংরেজ সালের পার্থক্য হচ্ছে আমাদের এখানে কি আপনার এটা লাগবে না, অত বেশি দরকার নেই। এখানে একটা বিষয় দেখুন এখানে, যে আপনার বাংলা সালের সর্বশেষ সংস্কার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি থেকে যে বর্ষ অধিবর্ষ হবে সেই বছর পুনরায় ফাল্গুন মাস কত হবে এখানে? 30 দিন হবে এখানে। আমরা অধিবর্ষ কিন্তু জানি এখানে, আমরা জানি 28 দিনে হয় কি ফেব্রুয়ারি মাস, কিন্তু অধিবর্ষের সময় কি ওটা 30 এখানে 29 দিন হয়, বুঝতে ব্যাপারটা? এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আপনার এখানে কি বলবো এখানে আপনার জাহাঙ্গীর বলবো। ওকে, জাহাঙ্গীর খুব বেশি ইম্পর্টেন্ট না। জাহাঙ্গীর হচ্ছে সুভাষ ইসলাম খান। নূরজাহানের বিবাহ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নূরজাহান ছিল এখানে জাহাঙ্গীরের স্ত্রী এখানে। ওকে, নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী এখানে। ওকে, এবং এই
নূরজাহানের বাল্য নাম ছিল এখানে মেহেরুন্নিসা। কি ছিল? মেহেরুন্নিসা। নূরজাহান ছিল জাহাঙ্গীরের স্ত্রী, ছিল সম্রাট জাহাঙ্গীর। এবং সম্রাট জাহাঙ্গীরের সমাধি হচ্ছে লাহোরে অবস্থিত। কোথায়? লাহোরে। এটা লাগবে। লাহোরে কার সমাধি অবস্থিত? এখানে সম্রাট জাহাঙ্গীরের সমাধি এখানে অবস্থিত। ওকে। এবং তার হচ্ছে আত্মজীবনী হচ্ছে তুজুগে জাহাঙ্গীরি, নামের সাথে একটা মিল আছে দেখুন এখানে, তুজুগে জাহাঙ্গীরি, আকবরনামা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা এখানে জাস্ট জাহাঙ্গীরটা একটু এখান থেকে পড়ি কি কি বলা আছে দেখুন। এখানে বলা আছে দেখুন, তিনি প্রথম বাংলা জয়কারী প্রথম মুঘল সম্রাট, মানে সম্রাট আর কি। এবং তার প্রথম সুবাদার হচ্ছে ইসলাম খান। এবং ইসলাম খান কিন্তু আমাদের কি ঢাকার নাম জাহাঙ্গীরনগর লেখেন, বুঝছেন ব্যাপারটা? ঢাকার রাজধানী এখানে প্রথম করেন এখানে কি ইসলাম খান, এবং জাহাঙ্গীরনগর নাম করেন ইসলাম খানই কিন্তু, বুঝছেন ব্যাপারটা? এই সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে। এবং তার 20টা স্ত্রী ছিল, এবং 20তম স্ত্রীর নাম ছিল এখানে নূরজাহান ছিল, যার প্রকৃত নাম ছিল এখানে কি বলতো মেহেরুন্নেসা। কি ছিল? মেহেরুন্নেসা। যাই হোক, এখানে তার স্ত্রী এখানে এক সময় তার শাসনভারটা এখানে করছে। যাই হোক, ওটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা এখন যেটা দেখবো এখানে শাহজাহান। আমরা জানি শাহজাহানের এখানে তাজমহল, এটা বিষয়ে আমরা সবাই জানি মোটামুটি এখানে। হ্যাঁ, তার মানে এই যে শাহজাহানের স্ত্রী ছিল এখানে মমতাজ। মমতাজ তাজমহল, বুঝছেন? তিনি তার স্ত্রী মমতাজকে প্রাণাধিক ভালোবাসতেন, মানে অনেক বেশি ভালোবাসতেন আর কি, খুব বেশি ভালোবাসতেন। এবং তাদের গর্ভে 4 জন সন্তান এবং কি 2 জন মেয়ে আসে এখানে। হ্যাঁ, সন্তানগুলো হচ্ছে আমাদের এখানে কি ছিল? এখানে দারা, সুজা, আওরঙ্গজেব এবং কি মুরাদ। এবং এদের মধ্যে আওরঙ্গজেব সবচেয়ে বেশি ক্ষমতাশীল ছিল এবং কি খুব ধর্মভীরু ছিল এখানে। এবং জাহানারা এবং রওশনারা তার কিন্তু 2 মেয়ের নাম এখানে। ওকে, শেষে কিন্তু 2 মেয়ে 2 ভাইকে করেন এখানে। জাহানারা মনে হয় এখানে দারাকে সমর্থন করেন, এবং কি রওশনারা মনে হয় আওরঙ্গজেবকে সমর্থন করেন এখানে। সংস্কৃতি উপনিবেশ প্রথম ফার্সি অনুবাদক ছিলেন দারা। হ্যাঁ, দারা শিখ। তাহলে আমাদের এই ফার্সি অনুবাদক ছিলেন এখানে কি দারা। ওকে। এবং মৃত্যু হলে 1661 খ্রিস্টাব্দে এখানে আমাদের মৃত্যু হলে শোকাগত সম্রাট নির্মাণ করেন এখানে কি বলতে, তার স্ত্রী যখন মারা যায় তখন তাজমহল নির্মাণ করেন এখানে। এবং মণিমুক্তা খচিত স্বর্ণমণ্ডিত ময়ূর সিংহাসন নির্মাণ করেন। এবং তিনি কিন্তু এই যে আপনার কোহিনূর হীরা, এই যে আপনার তাজ যেখানে মুকুট আছে না, মুকুটে কিন্তু কোহিনূর হীরাটা কিন্তু কি করছে বলতে শোভাবদ্ধ করছে, মানে কোহিনূর হীরাটা কিন্তু আমাদের এখানে এই ময়ূর সিংহাসনে কিন্তু ছিল, বুঝছেন ব্যাপারটা? এবং তার মুকুটও কিন্তু ইউজ করতো। বর্তমান কোহিনূর হীরা কিন্তু আমাদের কোথায় আছে বলুন তো? ব্রিটিশদের কাছে আছে, বুঝছেন ব্যাপারটা? ভারতে উত্তর প্রদেশের আগ্রার মানে যমুনা নদীতে কিন্তু আমাদের এখানে এই যে তাজমহল অবস্থিত এখানে। ওকে। এবং এই যে এটার স্থাপত্য এখানে ওস্তাদ আহমেদ লাহোরি। এখানে ওস্তাদ আহমেদ লাহোরি কিন্তু আপনার তাজমহলের কি করছে, ডিজাইন করছে এখানে। এবং তিনি ওস্তাদ ঈশা খান নামে পরিচিত এখানে। তার মানে এই যে ওস্তাদ আহমেদ লাহোরি, ইনি কিন্তু তাজমহলে কিন্তু কি করছে বলতে এখানে ডিজাইন করছে এখানে, বুঝছেন ব্যাপারটা? তো এই যে শাহজাহানকে একটু নিয়ে পড়ি, একটু দেখুন, আমরা একটু পড়তেছি। ডাকনাম ছিল যে খুররম ছিল, এবং তার দ্বিতীয় স্ত্রী মমতাজ ছিল এখানে। ওকে, আচ্ছা। তো পারিবারিক সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূর জাহানের ভাতিজি ছিল এখানে কি বলতো মমতাজ। ভাতিজি ছিল এখানে, কি ছিল? ভাতিজি ছিল, এবং খুব ভালোবাসতো। এবং সমাধি হচ্ছে আমাদের কি কোথায়? এখানে আগ্রার তাজমহলে। তার 4 সন্তান হচ্ছে দারা শিখো, শাহ সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ এখানে। ওকে, সবাই মমতাজের সন্তান। তার 2 মেয়ে ছিল, বললাম জাহানারা এবং কি রওশনারা। এবং শাহ সুজা ছিলেন এখানে বাংলা শাসনকর্তা ছিলেন। এবং দারা শিক্ষক ছিল এখানে এলাহাবাদ এবং লাহোরের শাসনকর্তা ছিল এখানে। এবং আওরঙ্গজেব হচ্ছে দক্ষিণাত্যের, এটা আমাদের লাগবে। আওরঙ্গজেব কোথাকার শাসক ছিল এখানে? দক্ষিণাত্যে ছিল। মুরাদ ছিল এখানে গুজরাট এবং কি মালওয়ারের শাসনকর্তা ছিল এখানে। শাহজাহানকে বলা হতো প্রিন্স অফ বিল্ডার্স। ওকে, যাই হোক, এখানে নির্মাণ হচ্ছে শাহজাহান করছে তাজমহল, তারপরে এখানে আপনার ময়ূর সিংহাসন, দিল্লির জামে মসজিদ, লালকেল্লা, এখানে খাসমহল, শীষমহল, এগুলো সব করছে এখানে। এবং দেখুন আপনার এখানে পরবর্তী সম্রাট হিসেবে ঘোষণা করেন এখানে দারা শিকোর নাম এখানে। এবং শাহজাহান ক্ষমতা হারান এবং কি পুত্র আওরঙ্গজেবের কাছে বন্দী হন এখানে, বুঝছেন ব্যাপারটা? মানে তিনি এই যে শাহজাহান কিন্তু কি তার যে পুত্র দারাশিহকে, যেহেতু দারাশিহ মানে ফার্সি ভাষা অনুবাদক ছিল, মানে পণ্ডিত ছিল, তার নামটা কি করছিল এখানে বলুন তো? সম্রাট হিসেবে করছিল। কিন্তু পরে আওরঙ্গজেব বলছিল তাদের ভাই দ্বারা এটা শাসন করা সম্ভব না, বাংলা শাসন করা সম্ভব না। এই জন্য কিন্তু আপনার এখানে তিনি তার বাবাকে বন্দী করছে, এবং কি তাদের ভাইদের কাছ থেকে কিন্তু এটা কিন্তু ছিনাই নিচ্ছে এখানে, বুঝছেন ব্যাপারটা? তাহলে এখানে আমরা পড়বো এখানে আওরঙ্গজেব ছিলেন এখানে বলতো এখানে তাকে আলমগীর বাদশাহ বলা হতো এখানে। ওকে, আওরঙ্গজেব খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে আওরঙ্গজেব, এই হচ্ছে আমাদের এখানে, তার নাম ছিল আলমগীর বাদশাহ গাজী নামে পরিচিত ছিল। ওকে, এবং ভ্রাতৃযুদ্ধে মানে তার ভাইদের সাথে যুদ্ধে জাহানারা দারার পক্ষে ছিল, এবং রওশনারা আওরঙ্গজেব, তার মানে রওশনারা ছিল তো এর পক্ষে ছিল আওরঙ্গজেবের। ওকে,
রওশনারা ছিল আওরঙ্গজেবের এবং কি আমাদের এখানে জাহানারা ছিল এখানে আপনার দারার পক্ষ ছিল এখানে। ওকে, বাংলার সুবাদার হচ্ছে মীর জুমলা 1961 বিনা যুদ্ধে কুচবিহার মুঘল সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেন এখানে। তাহলে মীর জুমলা কিন্তু আপনার এখানে আওরঙ্গজেবের কি ছিল এখানে বলুন তো, আপনার সুবাদার ছিল এখানে, বুঝছেন? এই সময় কুচবিহারের নাম রাখা হয়েছিল এখানে কি আলমগীর নগর রাখা ছিল। তার মানে এখানে যখন মীর জুমলা আপনার এখানে কুচবিহারটা কি করলো এখানে বলতে, এখানে বিনা যুদ্ধে জয়লাভ করলো, তখন এই কুচবিহারটা আমাদের এখানে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এখানে। আর এই অন্তর্ভুক্ত করার ফলে এই তখন এই নামকরণ আলমগীর নগর, বা যেহেতু আমাদের আওরঙ্গজেবের নাম হচ্ছে আলমগীর বাদশাহ গাজী, এর নাম অনুসারে করা হয়েছে এখানে। এবং এই আওরঙ্গজেবের হচ্ছে আপনার এখানে ছিল এখানে ফতেয়াই আলমগীরি এখানে নামে একটা করা হয়। ওকে, এবং সম্রাট অতিশয় ধর্মপ্রাণ মুসলমান ছিলেন এখানে, এবং এই জন্য তাকে জিন্দাপীর বলা হতো, তার মানে খুব ভালো ছিলেন তিনি এখানে। ওকে, অন্য অন্য ভাইদের তুলনায় তিনি অনেক ভালো ছিলেন, ধর্মপ্রাণ মুসলমান ছিলেন এখানে, বুঝছেন ব্যাপারটা? এখানে আওরঙ্গজেব বলা আছে এখানে দেখুন আপনার, তিনি টুপির ব্যবসা করতেন এখানে পেশায়, এবং প্রথম আলমগীর তার নাম হচ্ছে আলমগীর বাদশাহ গাজী ছিলেন। ওকে, তিনি কিন্তু কুরআন এবং টুপি বিক্রি করতেন এখানে, তার মানে অবশ্যই ধর্মপ্রাণ মানুষ ছিলেন, এবং তাকে ডাকা হতো আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতোকে তাকে মানে বলা হতো আর কি, যাই হোক বিশ্বজিতের নেতা বলা হতো। তার ভাইদের দমন এখানে দারাশিওকে বন্দী করেন তিনি, বন্দী করে রুগ্ন হাতির পিঠে বেঁধে দিল্লি ঘুরিয়ে শিরচ্ছেদ করেন এখানে। এবং শাহ সুজা বাংলা ছাড়ে আরাকানে আশ্রয় নেন, এবং মক রাজার বিশ্বাসঘাতকতা তিনি খুন হন এখানে সেখানে। ওকে, মক রাজারা, মুরাদ হচ্ছে আমাদের এখানে কি খুনের অভিযোগে মৃত্যুদণ্ডের শিকার হন। ওকে, আচ্ছা, আওরঙ্গজেবের আমলে সুবাদার মীর জুমলা ইনি কিন্তু আপনার ঢাকা রাজধানীতে মানে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন এখানে, এবং তিনি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন এখানে। কে? আওরঙ্গজেব, বুঝছেন ব্যাপারটা? এই এতটুকু পড়লে আমাদের হবে, এখানে আর কিছু লাগবে না। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন এখানে আওরঙ্গজেব। কে? আওরঙ্গজেব। আমি এটা ইম্পর্টেন্ট জন্য একটু লিখে রাখছি এখানে, এটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে আর কি। তারপরে আপনার এখানে মোহাম্মদ শাহ, এই শাসনামল ছিল এখানে পারস্য নাদির শাহ ভারত আক্রমণ। তাহলে আমাদের মোহাম্মদ শাহের আমলে আপনার এখানে নাদির শাহ, হ্যাঁ, এই ভারতবর্ষে আক্রমণ করেন এখানে, এবং নাদির শাহ ভারত হতে মহামূল্যবান কোহিনূর হীরা এবং কি ময়ূর সিংহাসনের প্রচুর ধনরত্ন কি পারস্যে নিয়ে যান এখানে। তার মানে এই নাদির শাহ কিন্তু চুরি করেন। কে চুরি করেন এখানে? কোহিনূর হীরা এবং কি ময়ূর সিংহাসনের যে গুরুত্ব, ময়ূর সিংহাসন কিন্তু আমাদের মেইনলি আপনার এখানে সোনা রূপা এগুলো দিয়ে আমাদের কিন্তু বানা হয়েছে। ওকে, তো সেখান থেকে সেগুলো চুরি করেন এখানে কে? নাদির শাহ। এটা মাঝে মাঝে পরীক্ষা দিয়ে দেয় এখানে, যে আপনার কোহিনূর সিংহাসন থেকে মূল্যবান ধাতুগুলো বা এখানে হীরা কে চুরি করেন। জাস্ট 1 মিনিট, আমি এখানে জাস্ট আসতেছি। সরি, তো কোহিনূর সিংহাসন থেকে, বুঝছেন, নাদির শাহ কিন্তু সবকিছু চুরি করেন এখানে। নাদির শাহ কে? নাদির শাহ। ওকে, তো এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো আমাদের ওখানে দেওয়া নেই এত কিছু, তো আমি এই জন্য জাস্ট একটু এখানে লিখতেছি। তার মানে কোহিনূর হীরা, ময়ূর সিংহাসন, এগুলো কিন্তু আমাদের কি করে এখানে বলতো, নাদির শাহ চুরি করেন এখানে। ওকে, ওই যে চুরি করছে না, তারপরে কিন্তু বাংলায় এগুলো আর আসেনি, এগুলো ব্রিটিশ হাতে চলে গেছে, বুঝছেন ব্যাপারটা? তো এই যে মোহাম্মদ শাহ, এই মোহাম্মদ শাহ আমলটা একটু পড়তে হবে এখানে। দেখুন, তিনি কিন্তু পানিপথ তৃতীয় যুদ্ধ করছে এখানে। তিনি ছিলেন অন্ধ সম্রাট ছিলেন, তার মানে তিনি চোখে দেখতেন না এখানে। পারিবারিক পরিচয় হচ্ছে মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের হচ্ছে পুত্র এখানে ছিলেন। ওকে, দ্বিতীয় আলমগীরের পুত্র। কার পুত্র? দ্বিতীয় আলমগীর। তাহলে প্রথম আলমগীর ছিলেন এখানে আপনার এখানে আওরঙ্গজেব, দ্বিতীয় আলমগীরের পুত্র ছিলেন তিনি। তিনি পানিপথের তৃতীয় যুদ্ধ করেছিলেন 61 সালে। ওকে, তো পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে কার মধ্যে হয় বলুন তো এখানে? আপনার শাহ নূর, মানে এখানে আপনার আফগান সম্রাট আহমেদ শাহ দুররানির মধ্যে, এবং কি আপনার মারাঠা সাম্রাজ্যের মধ্যে এখানে। ওকে, শাহ আলমের মধ্যে এবং কি আমাদের মারাঠা সাম্রাজ্যের মধ্যে এখানে, এবং আফগান সেখানে জয়লাভ করেন। আফগানরা এখানে জয়লাভ করেন এখানে, এবং আফগান মুঘলদের হটিয়ে দিল্লি শাসন ক্ষমতা লাভ করেন এখানে। এবং কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আবদালি আবাবা কাবুল ফিরে যায় এখানে। ওকে, এবং ফলে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ক্ষমতা গ্রহণ করেন এখানে। এগুলো আসলে খুব বেশি ডিটেলস, এগুলো অত বেশি দরকার নেই এখানে। এলাহাবাদ, দেখুন আপনার এখানে দ্বিতীয় শাহ আলম, এনার নাম ছিল এখানে কি দ্বিতীয় শাহ আলম। তো আমরা এখানে কোথায় করবো, যখন আমাদের এখানে আফগানরা পানিপথের তৃতীয় যুদ্ধের পর এখানে কি মুঘল দখল করলো, তখন কিন্তু তাদের মধ্যে একটা মানে ঝামেলার কারণে তারা চলে গেছে এখানে। চলে যাওয়ার পর কিন্তু দ্বিতীয় শাহ আলম ক্ষমতায় কিন্তু অংশগ্রহণ করে এখানে। ওকে, এবং দ্বিতীয় শাহ আলম এবং ইংরেজ প্রতিনিধি রবার্ট ক্লাইভ
এবং চুক্তি স্বাক্ষর নবাব অযোধ্যার নবাব সুজাউদ্দিন দৌলা, আচ্ছা সুজাউদ্দৌলা এখানে, ওকে, উনি কিন্তু এখানে আমাদের এখানে স্মারকলিপি করে এখানে এই জায়গাতে। এবং বিষয়বস্তু ছিল এখানে আপনার যে বিনিময় হচ্ছে আমাদের ইংরেজদের বাংলা, বিহার এবং উড়িষ্যা দেওয়ানি প্রদান করে এখানে, ওকে। এবং এই সময় এখানে আপনার গভর্নর ওয়ারেন্ট হেস্টিং এর এলাহাবাদ চুক্তি এখানে বাতিল করে এখানে, বুঝছেন ব্যাপারটা? এগুলো আমাদের একটু পড়ে নেবেন, এই জায়গাটা আপনি একটু পড়ে নেবেন। আমি অত এখানে এগুলো পরীক্ষা অত বেশি আসে না, তো আমি এই জন্য এগুলো মানে দেখাচ্ছি না। তো এরপরে আপনার এখানে আছে যেটা, সেটা হচ্ছে আপনার এখানে দ্বিতীয় বাহাদুর জাফর এখানে, ওকে। তিনি ছিলেন মুঘলদের শেষ সম্রাট ছিলেন এখানে, দ্বিতীয় বাহাদুর শাহ। অনেক কিন্তু আপনার দ্বিতীয় বাহাদুর জাফরকে কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধ হিসাবে কারক হিসেবে বলা হয় না। পানিপথের তৃতীয় যুদ্ধ কিন্তু মোহাম্মদ শাহ কি করছেন, মোহাম্মদ শাহ, বুঝছেন ব্যাপারটা? মোহাম্মদ শাহ কিন্তু আপনার পানিপথের তৃতীয় যুদ্ধ করছেন। যাই হোক, আমরা এখানে এটা দেখলাম পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে কথা বললাম এখানে এই যাতে। আচ্ছা, এই যে দেখার দরকার নেই, এগুলো দরকার নেই আমাদের দেখার। এখানে বলছে এখানে তিনি ছিলেন শেষ সম্রাট ছিলেন এখানে, এবং সিপাই বিদ্রোহের পর 1858 সাল তাকে রেঙ্গুনে নির্বাসনে দেওয়া হয় এখানে। তার মানে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় কাকে বলুন তো এখানে, আপনার দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে, ওকে। এবং 1862 সালে রেঙ্গুনে নির্বাসিত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এখানে, ওকে। এবং রেঙ্গুনে তাকে সমাধি করা হয় এখানে। তার মানে এই রেঙ্গুনে কাকে সমাধি করা হয় এখানে বলুন তো, দ্বিতীয় সর্বশেষ মুঘল সম্রাট শাহ জাফরকে এখানে, ওকে। দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে বলা হয় মানে রেঙ্গুনে মানে কি করা হয় এখানে, দাপন করা হয়, বুঝছেন ব্যাপারটা? আমরা যেখানে এমসিইউ গুলো একটু দেখি এখানে দেখুন, আমরা কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল এখানে বলুন তো? মুঘল পতন ঘটেছিল তৃতীয় যুদ্ধের মাধ্যমে। সরি, আমি এখানে মুঘলের কথা বললাম এখানে। মুঘল সাম্রাজ্যের পতন ঘটছিল এখানে কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পতন ঘটছিল? আমরা একটু যেটা পড়লাম এখানে, মুঘল সাম্রাজ্য, বুঝছেন ব্যাপারটা? তো এই আমরা এর আগে যেটা পড়লাম এখানে, সেটা হচ্ছে আপনার এখানে ভারতের মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে এখানে, গোড়াপত্তন, ওকে। দিল্লি সালতানাত পতন হয়, দিল্লি সালতানাতের পতন হয় এখানে প্রথম যুদ্ধে, এবং ভারতের মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে এখানে। তো আমি এটা কেন বের করলাম, এটা একটু মানে উল্টাপাল্টা কোশ্চেন মনে দেওয়া আছে, আমি আই থিঙ্ক একটু দেখে নেই। কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পত্তন পত্তন ঘটে আসলে আমাদের এখানে তৃতীয় যুদ্ধের মাধ্যমে, বুঝছেন ব্যাপারটা? আর গোড়াপত্তন ঘটে এখানে প্রথম যুদ্ধের মাধ্যমে। এখানে গোড়াপত্তন তো দেওয়া নেই এখানে, এটা একটু ভুল আছে, এটা একটু মানে মিসমাস আছে এখানে। প্রথম পানিপথের যুদ্ধ কখন হয় এখানে দেখুন, 1526 সালে এখানে, 1526 সালে এখানে গ নম্বর অ্যান্সার হবে এখানে, গ নম্বর অ্যান্সার। আমি জাস্ট এগুলো বৃত্ত ভরাট করার মতো বলতেছি, 1526 সালে, বুঝছেন ব্যাপারটা? একটু বোল্ড করে নেই জিনিসটা আর ব্ল্যাক করে নেই। কোন খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি শাসন অবসান ঘটে এখানে? দিল্লির সুলতানি শাসন অবসান ঘটে কবে এখানে বলুন তো এখানে? 26, কারণ এই সময় আপনার মুঘলরা এখানে আসে, মুঘলরা এখানে এসে আপনার করে বাবর দিল্লি সিংহাসনে মানে বাবর বাবর কবে এখানে করে বলুন তো? 26-এ। 26-এ তো আমাদের এখানে প্রথম হচ্ছে বাবর ছিল না এখানে, বাবরের পর হুমায়ুন, তারপরে কি এখানে আকবর। 1526-এ পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করে? ইব্রাহিম লোদিকে এখানে, এই যে এই খ নম্বর এখানে ইব্রাহিম লোদিকে পরাজিত করে এখানে, বুঝছেন ব্যাপারটা? ইব্রাহিম লোদি কি করে এখানে পরাজিত করে এখানে, বুঝছেন? আচ্ছা, ভারতের কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহার করে এখানে দেখুন, পানিপথের প্রথম যুদ্ধে এখানে, এই যে গ নম্বর অ্যান্সার। পানিপথের প্রথম যুদ্ধে কিন্তু কামান ব্যবহার করা হয় এখানে। পানিপথে অবস্থিত কোথায় বলুন তো? পানিপথ হচ্ছে আমাদের এখানে দিল্লির অদূরে এখানে, কোথায়? দিল্লির অদূরে, দিল্লির অদূরে পানিপথ অবস্থিত এখানে, ওকে। পানিপথের যুদ্ধে যুদ্ধ হয়েছিল কোন নদীর এখানে? এটা যমুনা নদীর, কোথায়? যমুনা নদীর, এটা আমরা জানি এখানে যমুনা নদীর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল বলুন তো এখানে? দ্বিতীয় যুদ্ধ কখন হয়? 56-তে, 26-এর পর 56 হয়, ওকে। 26-এর পর 56-তে আমাদের পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় এখানে। এবং দ্বিতীয় যুদ্ধে আমাদের কে কে করে এখানে বলতো? দ্বিতীয় যুদ্ধ হচ্ছে আপনার এখানে আকবর এবং হিমু। প্রথম যুদ্ধ হচ্ছে বাবর এবং কি আপনার এখানে বাবর এবং কে ছিল যেন এখানে আপনার লোদি, ইব্রাহিম লোদি। আকবর এবং হিমু। এবং তৃতীয় যুদ্ধে আপনার এখানে কি ছিল এখানে? শাহ আলম শাহ এবং কি দারানা না কি যেন একটা আছে না, আমি ওটা পরে বলতেছি এখানে, এটা আপনার যদিও এখানে আছে জিনিসটা, এই যে মারাঠা শাহ নুরানি এখানে, এই যে শাহ নুরানি এবং মারাঠার মধ্যে এখানে আপনার তৃতীয় যুদ্ধ এখানে। মনে রাখেন এই বিষয়গুলো প্রশ্ন কিন্তু আসার মতো। কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন এখানে বলতে? আকবর দিল্লি জয় করেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ এখানে। আকবরের দ্বিতীয় যুদ্ধ করেন, তৃতীয় যুদ্ধ আপনার কবে হয়? 61 হয় এখানে, ওকে। তৃতীয় যুদ্ধ হয় 61, এই সালগুলো একটু মনে রাখতে হবে এখানে। এই যে পানিপথের প্রথম যুদ্ধ, এই যে দ্বিতীয় যুদ্ধ আপনার এখানে কবে হয় এখানে বলতো? 56-তে, এই যে দেওয়া দেওয়া আছে এখানে 56-তে, একটু পড়ে দেখেন, এই যে 56-তে দেওয়া আছে এখানে। 56-তে কোথায় দেওয়া আছে এখানে দেখুন, এই যে এখানে
56 আমাদের এখানে এই 56 দেওয়া আছে এখানে, এটা দ্বিতীয় যুদ্ধ। প্রথম 26 হয়, তারপরে এখানে আপনার এখানে কততে 61 হয়, কত 61-তে। ক্লিয়ার? পানিপথের তৃতীয় পানিপথের যুদ্ধে কাকে পরাজিত করে এখানে? কাকে পরাজিত করে বলুন তো এখানে আপনার? বাবর না, এটা আমাদের হবে না এখানে। তারপরে এখানে আপনার এখানে আকবর হিমু না, এটা দ্বিতীয় যুদ্ধে। আকবর না, এটা তো জীবনও না। এটা এখানে হবে আকবর মারাঠা দিককে, হ্যাঁ, আহমদ শাহ আবদালি মারাঠা দিককে এখানে পরাজিত করেন। মারাঠা শাসকের উপাধি ছিল এখানে কে? পেশোয়া। পেশোয়া ছিল এখানে উপাধি, ওকে, পেশোয়া ছিল। মারাঠাদের উপাধি ছিল পেশোয়া ছিল এখানে। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এখানে? মুঘল সাম্রাজ্য এখানে কে? বাবর। কে? বাবর। মুঘল শাসনামলে কোন ক্রমটি সঠিক এখানে বলুন তো? প্রথমত বাবর, তারপর হুমায়ুন, তারপর আকবর, তার জাহাঙ্গীর, গ নম্বর এখানে, ওকে। সম্রাট জাহাঙ্গীর মুঘল বংশের কততম শাসক ছিলেন? সম্রাট জাহাঙ্গীর দেখুন এখানে আপনার 4 নম্বর শাসক ছিল এখানে। 4 নম্বর না, পঞ্চম নম্বর শাসক ছিল এখানে, পঞ্চম নম্বর। প্রথম ছিল হচ্ছে আপনার এখানে বাবর, তারপরে হুমায়ুন, তারপরে হচ্ছে আকবর, ওকে। তারপরে হচ্ছে আকবরের পর কে ছিল এখানে? হুমায়ুন, বাবর, আকবর, তাই না? আমি নিজেই ভুলে গেছি। হুমায়ুন, বাবর, আকবর, জাহাঙ্গীর, আওরঙ্গজেব, তাই না? এই যে হুমায়ুন, এই যে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। জাহাঙ্গীর 4 নম্বর শাসক ছিল এখানে। শাহজাহান ছিল 5 নম্বর। শাহজাহান ছিল 5 নম্বর, ওকে। জাহাঙ্গীর ছিল হচ্ছে জাহাঙ্গীর ছিল 4 নম্বর, ওকে ওকে। জাহাঙ্গীর ছিল 4 নম্বর ও শাহজাহান ছিল 5 নম্বর, জাহাঙ্গীর হচ্ছে 4 নম্বর। জাহাঙ্গীর। আকবরের পিতামহ কে ছিলেন এখানে? হ্যাঁ, মুঘল সম্রাট আকবরের পিতামহ বাবর, তাই না? মানে দাদা ছিল এখানে। মুঘল সম্রাট বাবরের পুরো নাম ছিল এখানে বলতে এখানে আপনার জহিরুদ্দিন ছিল এখানে। বাবর অর্থ হচ্ছে বাঘ, ক্লিয়ার? সম্রাট বাবর পিত্তরাজের নাম কি ছিল? বাবরের পিত্তরাজের নাম এটা আমি জানি না আসলে, এটা আমি একটু গোল দাগিয়ে রাখলাম। নিম্নের মুঘল সাম্রাজ্যের মধ্যে কে প্রথম আত্মজীবনী লেখেন এখানে? এই যে বাবর, হ্যাঁ, বাবর, হ্যাঁ, তুজিকে বাবর আর কি। তুজিকে বাবরই, এটা আপনার এখানে কোন ভাষায় লেখা হয় এখানে? তুর্কি ভাষায় লেখা হয় এখানে। কোন ভাষায়? তুর্কি ভাষায়। বাবরি মসজিদের ভারতবর্ষে কোন শহরে অবস্থিত বলুন তো এখানে? বাবরি মসজিদ দিল্লিতে অবস্থিত না, অযোধ্যায়। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত? ভারতের হচ্ছে আপনার উত্তর প্রদেশ অন্তর্ভুক্ত, ওকে। কোন সালে বাবরি মসজিদ ধ্বংস হয় এখানে বলুন তো এখানে? 98 সালে। কত সালে? না, 92 সালে। 92 সালে এখানে হয়। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে কার মৃত্যুবরণ হয় এখানে? আপনার সম্রাট হুমায়ুনের এখানে মৃত্যুবরণ হয় এখানে। কার? সম্রাট হুমায়ুনের মৃত্যুবরণ হয় এখানে। আকবর দিল্লি সিংহাসনে বসার সময় তার বয়স ছিল 13 বছর ছিল নাকি? হ্যাঁ, 13 বছর। কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে এখানে? আকবরের সময় মাস্ট বি ঘটে। সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সম্রাট আকবর কতটা ভাগে ভাগ করেন এখানে বলুন তো এখানে? 15টা ভাগে ভাগ করেন এখানে। দিনে ইলাহি এটা আকবর করেন এখানে, হ্যাঁ, এটা একটা রিলিজিয়ন এখানে, ধর্ম। দিনে ইলাহি হচ্ছে আমাদের সম্রাট আকবর করেন এখানে। আকবর ধর্ম প্রচারের অনুসারী ছিল এখানে আপনার মাত্র 18 জন ছিল এখানে। হুম। ভারতবর্ষে কোন মুঘল সম্রাট সমন্বয়বাদী চিন্তার ধারক ছিলেন এখানে? সমন্বয়বাদী আকবর ছিলেন। আকবর বলছিল সব ধর্মকে একখানে করবে এখানে। টোডরমল হচ্ছে কোন? এটা হচ্ছে আমাদের এখানে রাজস্ব খেতে ছিল, ওকে। সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনা কে ছিল এখানে? টোডরমল ছিল এখানে। কে ছিল? টোডরমল। বুঝছেন ব্যাপারটা? অর্থমন্ত্রী ছিল। টোডরমল হচ্ছে অর্থমন্ত্রী ছিল। কে ছিল? অর্থমন্ত্রী ছিল। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য অফিসিয়াল কোর্ট ল্যাঙ্গুয়েজ ডিউরিং দ্য আকবর রিজন? হ্যাঁ, এই আকবর রিজন ছিল পার্সিয়ান ছিল এখানে, ওকে। পার্সিয়ান ছিল এটা আমাদের এখানে, এই যা খ নম্বর হবে। এদেশের সরকারি কাজে ফার্সি ইয়া করেন এখানে আপনাকে টোডরমল, কে? এটা খুবই ইম্পর্টেন্ট। ভারতবর্ষে মুসলমান শাসনামলে রাজ্য ভাষা ছিল এখানে কি বলুন তো এখানে? রাজ্য ভাষা ছিল ফার্সি ভাষা ছিল এখানে, কারণ টোডরমলের সময় ছিল এখানে, ওকে। কোন আমলে বাংলা গজল এবং সুফিয়া হয় এখানে? এটা আমাদের কোন আমলে বলতে এখানে? আমাদের এখানে মুঘল আমলে হয় এখানে, মুঘল আমলে। এটা মেইনলি আপনার এখানে ওই যে টোডরমলের কারণে আপনার এখানে এটা আর কি হয়। জিজিয়া হচ্ছে আমাদের এখানে কি অমুসলমানদের উপর এখানে ধার্য করে এখানে। কোন মুঘল সম্রাট জিজিয়া করে এখানে? জিজিয়া হচ্ছে আপনার এখানে আকবর করে এখানে, আকবর, ওকে। তানসেন হচ্ছে আমাদের কে ছিল এখানে? আপনার আকবরের গায়ক ছিল এখানে, হ্যাঁ, গায়ক ছিল, হ্যাঁ, তিনি গান গাতো এখানে। তানসেন অপর নাম হচ্ছে আমাদের কি এখানে ছিল? অপর নাম ছিল এখানে রামনতু প্রান্ত, হ্যাঁ। সম্রাট আকবরের সমাধি কোথায় এখানে বলতে? আকবর হচ্ছে সেকান্দা, হ্যাঁ। ফতেহপুরের সিকরি কোন মুঘলের শাসনামলে নির্মিত? আকবরের আমলে হয় এখানে। আগ্রা এবং ফতেহপুরের সিকরি হচ্ছে আমাদের আকবর আমলে হয়। নূরজাহানের প্রকৃত নাম ছিল এখানে কি বলতে? মেহেরুন্নেসা। কি ছিল? মেহেরুন্নেসা। মুঘল সম্রাট জাহাঙ্গীরের হচ্ছে সমাধি ছিল কোথায় ছিল? লাহোর ছিল।
ওকে, লাহোরে ছিল। তাজমহল কে করেন এখানে? আকবর করেন, শাহজাহান করেন এখানে। শাহজাহানের তাজমহল। মোর সিংহাসনে কিন্তু শাহজাহান করেন এখানে। ওকে, আগ্রার দুর্গের নির্মাতাকে এখানে বলুন তো এখানে আপনার শাহজাহান। আকবরও করেন এবং শাহজাহানও করেন, কিন্তু আকবরের নামটা একটু দেওয়া নেই এখানে। ক্লিয়ার? হু ওয়াজ দ্য, এটা কি? এটা আমাদের লাগবে না, এটা দরকার নেই আমাদের, বাদ দেন। পৃথিবীর বিখ্যাত তাজমহল কোন দেশে? এটা যমুনা নদীর অবস্থিত। ওকে, তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয় এখানে? তাজমহল 1600 সামথিং হয়, তার মানে সপ্তদশ শতাব্দীতে হয় এখানে। ওকে, যে মহিলা সমাধি তাজমহলের উপরে সেটা হচ্ছে আমাদের এখানে মমতাজের। কে বাদশাহ আলমগীর ভাই ছিল না এখানে? বাদশাহ আলমগীরের ভাই মানে আওরঙ্গজেব। দারা ছিল, মুরা ছিল, সুজা ছিল না, শেরশাহ ছিল না, শেরশাহ ছিল না, বুঝছেন? তার মানে বাকি সবগুলো কিন্তু ছিল। শাহজাহানের কনিষ্ঠ পুত্র, কনিষ্ঠ পুত্র ছিল এখানে মুরাদ ছিল এখানে। হ্যাঁ, সর্বশেষ ছিল মুরাদ। আর কি ছিল? শাহজাহানের কন্যা জাহানারা আর কোন ভাইকে সমর্থন করেন? জাহানারা এবং রওশনারা। জাহানারা হচ্ছে আমাদের এখানে দারাকে এখানে সমর্থন করছিল এবং রওশনারা আওরঙ্গজেবকে সমর্থন করছিল এখানে। সংস্কৃত উপনিবেশ প্রথম ফার্সি অনুবাদ করেন এখানে কে? ফার্সি অনুবাদ করেন এখানে কি আপনার দারা শিখো। ওকে, ফার্সি অনুবাদ ছিল। এবং দারা শিখো কে কিন্তু আমরা এখানে শাহজাহান কিন্তু কি দিয়েছিল এখানে? রাজ্যভার দিয়েছিল এখানে। ওকে, আলমগীর বলা হতো আওরঙ্গজেবকে, আলমগীর বলা হতো এখানে। ফাতে আলমগীর কার নাম এখানে? আওরঙ্গজেবকে বলা হতো এখানে। কার পৃষ্ঠপোষক রচিত ফাতে আলমগীর এখানে? এটা আপনার এখানে আওরঙ্গজেবের পৃষ্ঠপোষক। ওকে, আলমগীর নগর কোথায় অবস্থিত এখানে বলুন তো? এটা হচ্ছে আপনার কুচবিহার অবস্থিত। এটা আমরা এখানে মীর জুমলা করছিল, মীর জুমলা। মুঘল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপ্রাণ ছিল এখানে আওরঙ্গজেব, খুবই ধর্মভীরু ছিল এবং ইসলামিক চিন্তাভাবনা ছিল। জিন্দা পীর ছিলেন এখানে আওরঙ্গজেব। ওকে, নাদির শাহ ভারত আক্রমণ করেন কোন শাসকের সময় এখানে? এটা হচ্ছে আপনার এখানে মোহাম্মদ শাহের সময়, এবং এ কিন্তু সবকিছু চুরি করে নিয়ে যায়। ওকে, নাদির শাহ ভারতবর্ষে আক্রমণ করেন কত? এটা অনেক ব্যাকডেটেড কোশ্চেন, যদিও বাংলাদেশ ব্যাংকে আসছে এই কোশ্চেনটা। এটা হচ্ছে 1739। এটা একটু পড়বেন। যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি এবং এক করেন এখানে নাদির শাহ, তার নাম হচ্ছে নাদির শাহ। নাদির শাহ হচ্ছে এগুলো চুরি করছে, ভণ্ড। শেষ মুঘল সম্রাটের নাম হচ্ছে আপনাকে বলতে এখানে, শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করেন কে এখানে বলতে? রেঙ্গুনে নির্বাচন করেন এখানে। এবং শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় এখানে বলতে? রেঙ্গুনেই, মানে ইয়াঙ্গুনে। ইয়াঙ্গুনটাই রেঙ্গুন অ্যাকচুয়ালি। ওকে, তো এখান থেকে কোনো বিশেষ কোশ্চেন নেই, প্রাইমারিতে আসছে, সো একটু ভালো করে পড়বেন। এরপর আমরা শের শাহ পড়বো, সুর শাহ পড়বো ইনশাল্লাহ।